রোবটে খাবার দিতে যাচ্ছে, এটা ইউনিক লেগেছে। প্রকৃতিও আমাদের সাথে মোটামুটি ঝলক দেখাতে শুরু করে দিয়েছে। একবার রোদ একবার বৃষ্টি অলরেডি চালু করে দিয়েছে। কালকের বিশাল বড় আমার সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে, মানে আমার সাথে বলাটা ভুল হবে, আমার বাইকের সাথে। আর আমার বাইক যেহেতু আমার কাছে প্রাণ, তোমরা সবাই জানো, আপ অ্যান্ড ডাউন দুটোই একসাথে দেখতে পেয়ে যাবো ভাবিনি। দুটো ট্রেনই একসাথে দেখতে পেয়ে গেছি, আপ অ্যান্ড ডাউন। হ্যাঁ, আর সব থেকে নয়ন একটু ওঠ, নয়নকে দেখাই। নয়ন মানে সব থেকে হাইট করেছে কোন জায়গাটায় দেখতে পাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এক জায়গায় সেট করা ছিল, মানে ঘুড়িটা কেটে আসছে। আমি বললাম আমার হাতের সামনে ঘুড়িটা আমি ধরতে যাবো, তো আমার পাশ থেকে বন্ধুরা বলছে না তুই যাস না, তুই চুপ করে বল, তোর কেউ নেই, তুই থামতো। তো যেই ঘুড়িটা আমি ধরতে গেছি, পিছন থেকে এক পাল ছেলে আমাকে এসে এমন ধাক্কা দিল যে আমার বাঁ হাতটা রীতিমতো ফ্র্যাকচার। গুড মর্নিং, ঘড়িতে বাজে 5:50। মোটামুটি আমরা 90% রেডি হয়ে চলে এসেছি। ঠিক আছে, আমি একা যাচ্ছি না এবারে, আমার সাথে তো আমার পার্টনার গিন্নি আছে। চলে আসো গিন্নি, কামান। তো অনেক দিন পর ফাইনালি, অনেক দিন পর আমরা একটা লং রাইডে বেরোচ্ছি। পুরো মোটো ব্লগ সেটআপে গিয়ে কথা হবে যে কোথায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ফুল মজা আছে আজকে। আর সব থেকে বড় কথা, সকল ভারতবাসীকে জানাই আজকে আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা সবাই ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও। বেশি কথা বলানো লেট হয়ে গেছে, আর আমাদের জন্য অলরেডি দুটো বন্ধু ওয়েটও করছে। তাদেরকে তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, তাদেরকে পরিচয় করে দেবো। চেনো তাদেরকে, একজনকে চেনো আর একজন নতুন। তো চলো মোটো ব্লগে গিয়ে কথা হচ্ছে। রেডি হয়ে বেরোতে বেরোতে 6:20। আমাদের মনে হয় না এরকম দেরি কখনের আগে হয়েছে। তো যাই হোক, সব কিছু কেন, বিকজ এই ফার্স্ট টাইম আমি অ্যাকশান ক্যামেরায় গোপ্রো মানে অ্যাকশান ক্যামেরায় শ্যুট করছি। তো ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করতে একটু টাইম লাগলো, কেন আমি তো আর প্রতিদিন রাইড করতে বেরোই না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল 2x সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের একটা লং রাইডই বলতে পারো। লং রাইড হচ্ছে কলকাতা টু মায়াপুর। হ্যাঁ, এবারে যে রাইডটা হচ্ছে তোমার মায়াপুরে হচ্ছে। বেরি করে মানে বেরোনো আর একটাও কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে বলি। সেটা হলো আমার মা ফ্লাইওভারটা ধরার ইচ্ছা ছিল। 6টার আগে যেহেতু মা ফ্লাইওভার ওপেন হয় না, তো সেই জন্য একটু লেট করেও বেরিয়েছি। আর লেট করতে গিয়ে যে এতটা লেট হয়ে যাবে সেটা আমার ধারণার পুরো বাইরে। তো চলো আজকের দিনটাকে একটু উপভোগ করি, রাস্তার সুন্দর সিনিক বিউটিগুলোকে ক্যাপচার করব। আপাতত রাস্তা আমি ভেবেছিলাম যতটা খালি পাবো, খালি নয়, রাস্তায় মোটামুটি অনেকজন বেরিয়ে গেছে। সকালবেলাটারে যে এরকম ওয়েদারে পাবো ভাবিনি। কাল থেকে তো দেখাচ্ছিল, মানে 14 তারিখ থেকে দেখাচ্ছিল যে সকাল থেকে মোটামুটি ওয়েদার খুব খারাপ অবস্থা হয়ে থাকবে। একটাই পে করি যে ওয়েদার যেন ঠিকঠাক থাকে, তাহলে সব কিছু শান্তি। বিকজ বৃষ্টি হলে তার প্রোটেকশন সব কিছু নিয়েছি, কিন্তু তাহলেও তোমার ভালো লাগবে না, গাড়ি চালাতে ঠিক ভালো লাগবে না। হ্যাঁ, মনসুন রাইড করার জন্য যদি ফুল প্রিপারেশান নিয়ে বেরোতাম তাহলে তো অবশ্যই ভালো লাগতো, বাট এখন ভালো লাগবে না। বাড়ি থেকে বেরোনোর পর আজকে নন স্টপ সিগন্যাল খেয়ে যাচ্ছি। ঠিক আছে, কি অবস্থা দেখো, একটাও সিগন্যালও বাদ যাচ্ছে না, মানে প্রত্যেকটা সিগন্যাল খাচ্ছি আমি। আর মৌ রেগে গেছে, মৌ বলছে দূর এইসব ক্যামেরা চক করে পড়ে মোটামুটি আমাদের ঘোড়াটাই বানচাল হয়ে যাবে। হ্যাঁ দেখো, প্রথমবার তো একদমই প্রথম, এটা ফার্স্ট আমার মোটো ব্লগ রাইড। তো ক্যামেরার সেটিংসটা দেখতে হচ্ছে বারবার ধরে, 1-2বার না মানে ইউজ করলে মানে বুঝতে পারবো না। আমি তোমাদের সঙ্গে সেই রিভিউ দিয়েছিলাম তখন পাড়াতে চালিয়েছি, সেটা দেখে রীতিমতো যা রিভিউ করেছিলাম, বাট তারপর থেকে আর কোনো কথা নেই। এই চিড়িয়াখানা
একটা সময় মানে শীতকাল বলো বা অন্য সময় বলো পুরো গিদগিদ করে লোক, ঠিক আছে, আর এখন দেখো পুরো ফাঁকা শুনশান। আজ এরকম অনেক বাইকার দেখতে পাবে। সবাইকে একটা কথা বলবো, খুব সাবধানে গাড়ি চালাও, এটা খুব প্রয়োজন। এদিকে আমাকে ননস্টপ ফোন করে যাচ্ছে তুই কত দূরে। আমি বললাম তোরাও একটু ওয়েট কর, দেখ আমার ফার্স্ট মোটো ব্লগিং হচ্ছে, প্রথমত একটু নার্ভাস তো আছি, মানে কি কথা বলবো আমি, তোমরা সবাই জানো যে কথা আমি খুব কম বলি, তার উপর এরকম মানে বক বক করা একটা মানে আলাদা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স কাজ করছে। ঠিক আছে চলো, আস্তে আস্তে হয়ে যাবে, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। শুধু একটাই কথা, নিজে তো গাড়ি সেফটি চালাবো, অন্যরাও যেন খুব সেফটি গাড়ি চালায়। মা ফ্লাইওভার দিয়ে নেবো, যদি আমি মা ফ্লাইওভার না নিতাম, যদি নিচ থেকে যেতাম অনেকটা হয়তো রাস্তার জ্যাম পেতাম, কিন্তু মা ফ্লাইওভারটা থেকেই গাড়ি আজকে চালাবো। এর আগে এই রাস্তা দিয়ে কত গেছি, কত জায়গায় ঘুরতে বেরিয়েছি, কোনো দিনও কোনো কিছু নিয়ে রাইড করিনি, মানে মোটো ব্লগিং করিনি, কিন্তু আজকের করতে হচ্ছে। অনেক বন্ধুদের রিকোয়েস্ট, অনেক ভালোবাসা, সত্যি কথা বলতে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছি, অনেক ভাইদের ভালোবাসা পেয়েছি, অনেক ফ্যামিলির ভালোবাসা পেয়েছি, যে আমরা এত জায়গায় করি সেই জায়গাগুলোকে কেন আমরা ক্যাপচার করি না। কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, মানে যারা মোটো ব্লগিং করো, হ্যাটস অফ, কী লেভেলের পরিশ্রমটা করতে হয় জানি, সে যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানে তোমার সেটা ট্রাভেল ব্লগ হোক বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে কাজ করছে দিনের পর দিন, তাদের ভাবছি যে তাদের সেই মানে পরিশ্রমটা। এই মা ফ্লাইওভার এখন বাজে তোমার 6:45, একদম রাস্তা হালকা, একদম চারদিক ধুধু করছে, ঠিক যখন 9টা ক্রস করবে এই ফ্লাইওভারে যেন গাড়ি মানে কি বলবো, মানে গাড়িগুলোকে লিলিপুট লাগবে, এত গাড়ি, এত মানে আওয়াজ, ঝঞ্ঝট, মানে আলাদা একটা ফিলিংস কাজ করবে তখন। আর এখনের ফিলিংসটা টোটালটাই আলাদা। এই সুন্দর প্রকৃতিটা, সকালের আবহাওয়াটা দেখো, মানে মনে হচ্ছে কোনো উইন্টারে রাইড করছি, পুরো চারিদিক কুয়াশা হয়ে আছে, মানে কি বলবো, এটা অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে ঠিকও করেছি, গাড়ি বেশি জোরে চালাবো না, মানে নর্মাল আমি বেশি জোরে চালাবো না, ঠিক আছে, আজকের গাড়ি একদম নর্মাল মুডে চলবে। আগে বাকি বন্ধুদের কাছে পৌঁছোই, তারপর তোমার দেখা যাবে। ওই হলো আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, আর যুব ভারতী ক্রীড়াঙ্গনকে রেখে আমরা মোটামুটি এবার আমাদের যাত্রা শুরু হবে ইস্কন মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে। সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, ঠিক আছে। বেসিক্যালি অর্কটা একটু ভুল করেছে, ওর কি বলবো, পরে বলছি সেটা তোমাদের সঙ্গে। ছেলেটা এখনো লোকেশান শেয়ার করতে পারলো না ঠিকঠাক করে, এখনো অবধি ঠিকঠাক কারোর সাথে আলাপ হয়নি। গাড়ি তো খুব সুন্দর রাইড করছে, রাইড এখনো অবধি অসাধারণ চলছে। আর আজকে আমাদের লিড করছে মেন অর্ক। একটা জায়গায় দাঁড়াতে হবে, কোথায়? চায়ের দোকান দেখে একটু দাঁড়াস, সেট করবো তারপর বেরোবো। রাস্তায় জ্যাম দেখো, জাস্ট রীতিমতো মাথা খারাপের অবস্থা। লাস্ট 4 কিলোমিটার ধরে এরকম জ্যাম দেখছি, বারাসাতে ঢোকার আগে যে এরকম জ্যাম, আজকের হলিডে তার উপর এরকম জ্যাম, মানে তাহলে অন্যদিন কি পরিমাণে জ্যাম হয়। গাড়ি তো 10 থেকে 15-র উপর উঠতেই পারছে না, রাস্তার অবস্থা এত খারাপ। মাঝে মাঝে মনে হয় দূর আর গাড়ি ফাড়ি চালাবো না, এরকম জ্যাম রাস্তায় গাড়ি চালানো একদম ভালো লাগছে না, লেভেলের পরিমাণে জ্যাম। ও
তার মধ্যে ফাঁক ফোকর দিয়ে যে ঢুকবো, কোনো গাড়িগুলো আসছে হুটহাট ঢুকে যাচ্ছে, গাড়ি টানার কোনো সুযোগই পাচ্ছি না। আশা করছি আমডাঙ্গা ক্রস করলে মনে হয় রাস্তা ঠিকঠাক পাবো, দেখা যাক। তার মধ্যে আজকের অ্যাকশান প্রোর ক্যামেরার সেটিংটাও আমার মনে হয় ঠিকঠাক হচ্ছে না, বারবার ধরে প্রবলেম আসছে। কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে সেটিংসটা ঠিক করব। আর আমার সাথে যে বন্ধুটা যাচ্ছে, আর একটা নতুন যে মেম্বার যোগ হয়েছে, তার সাথেও পরিচয় আমারও হবে, তোমাদেরকেও করিয়ে দেবো। তো এখানে আর কি ভিডিও করব, শুধু জ্যাম আর জ্যাম, ট্রাক আর ট্রাক, কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। বাড়ি থেকে মোটামুটি 35 কিলোমিটার রাইড করে চলে এসেছি মধ্যমগ্রাম। আর এবারের যে রাইডে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছে, অনেকে বলতে একজনই নতুন যুক্ত হয়েছে, একে তো চেনেই। আমাদের সঙ্গে মৌসুমী রাইডে ছিল অর্ক। আর এইবারের যে নতুন যে ভাই বলবো কি দাদা বলবো বা বন্ধু বলবো, যাই বলি না কেন, আমাদের এবারের সঙ্গে রাইডে যুক্ত হয়েছে সুনয়ন। সুনয়ন একটা তুমি কোথা থেকে আসছো? আমি আছি রুবি। আচ্ছা, ও রুবি থেকে আমাদের সঙ্গে কানেক্ট করেছে। আর আজকের যা রাস্তা, রাইড আমাদের ভালো চলছে, কিন্তু রাস্তার যা অবস্থা রীতিমতো খুব খারাপ, মানে গাড়ি চালাতে পারছি না, 10-এর মধ্যে গাড়ি উঠছেই না। আজকে গাড়ির যা চাপ, গাড়ি চালিয়ে মজা নেই। সিরিয়াসলি মানে 15ই আগস্ট ফিল করতে পারছি না ভালো মতো করে। ওঠেইনি, বরঞ্চ আমি তোমার সায়েন্স সিটি থেকে সল্টলেক স্টেডিয়ামে এসেছিলাম 60-এ। একদমই তাই, মানে তখনই যখন মানে মা ফ্লাইওভারে গাড়ি তুলেছি 40, 50, 60-এর উপর, তারপর থেকে গাড়ি মনে হয় না কারো গাড়ি 20-র উপর গাড়ি উঠছে। তোমার বিস্কিটটা অনেকটা একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি, করেছে চাটা, এটা চা বানিয়েছে না চিরতার জল বানিয়েছে বোঝা যাচ্ছে রীতিমতো। তাই চিয়ার্স অফ চিরতার জল, সকাল সকাল চিরতার জল খাওয়া ভালো, পেট পরিষ্কার হবে। তো ভুল হয়ে গেছে চাটা নেওয়া। এখান থেকে আশা করছি ইসকন মন্দির নিয়ার অ্যাবাউট 110-12 কিলোমিটার হবে। যেহেতু আমি গুগল ম্যাপ দেখিনি, তাও আমি এটা আন্দাজে ঢিল মারলাম, যে ঢিলটা লেগে যায় তো খুব ভালো কথা। তো এখান থেকে মোটামুটি 110-12 কিলোমিটার হবে তো ওরিয়েতে। তো জানি না, আশা করছি বারাসাতের পর থেকে রাস্তা ক্লিয়ার পাবো। আর এবারে আমাকে লিড করছে মিস্টার অর্ক, ঠিক আছে। ওর মানে লিডের কোনো চিড়িচাক্কা নেই, যেখান থেকে পারছে ঢুকিয়ে দিচ্ছে, মানে ওর সরু গাড়ি বলে যেখান থেকে পারছে ঢুকিয়ে দিচ্ছে। আর আমার গাড়ির কথা নয়, ব্যাপারটা মধ্যমগ্রামে যাচ্ছে, খুব বাজে চা। আমডাঙ্গা যাচ্ছে, আমডাঙ্গা হয়ে আমরা যখন রাস্তাটা ধরবো তখন থেকে ফাঁকা পাবো। এখানে একটু জাস্ট ট্রি ব্রেক নেওয়া হলো, কিছু পারা যাচ্ছে না, মানে এমন গরম হচ্ছে। আর আমার সব থেকে বড় আনসিকিউর ফিল হচ্ছে, বিকজ মোয়ের তো হচ্ছে, আমার বিকজ হচ্ছে আমরা কেউ রাইডিং জ্যাকেট পরিনি। আমি ফার্স্ট আজকে রাইডিং জ্যাকেট, উইদাউট রাইডিং জ্যাকেট ছাড়া আমি রাইড করছি, যাতে মনে হচ্ছে না কিছু নিয়ে করি। এটা প্রকৃতি ফিল করা হচ্ছে, রাস্তার জ্যাম দেখলে বোঝা যাচ্ছে যে কি লেভেলের জঘন্যতম মানে সব মানুষ আজকে বারাসাতে মধ্যগ্রামে এসে ভিড় করেছে। একটা বাইক আসছে, ঠিক আছে, আমার ক্লাসে থাকলে হাঁটছিলে, ও উল্টো দিক থেকে আসছে, আমি ওকে হাত দেখাচ্ছি যে চাপো ওইদিকে, কেউ মানছে না। হ্যাঁ, কিছু বাইকাররা আছে সিরিয়াসলি মানছে না, মানে বসিয়ে নিয়ে গেল, ক্লাসটা থাকলে আমার হাত যেত। পাতি বাংলায় যাকে বলে ছাপড়ি বাইকার, ঠিক আছে, যে যেরকম পাচ্ছে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। তো চলো, অনেক আরো মজা হবে, রাস্তা অনেক কথা হবে। আবার আমরা ব্রেকফাস্ট করবো কোনো একটা ভালো জায়গায় গিয়ে। বাট তার আগে এদের সঙ্গে তো ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, বাট এদেরকে একটা ছোট্ট একটা গিফট দেওয়ার আছে আমার কাছ থেকে, যেহেতু আজকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার জন্য আর ছোট্ট গিফট আমি এনেছি এদের জন্য, তো সেটাই দেবো ওদেরকে। এটা আমার তরফ থেকে সুনয়নকে, প্লিজ সুনয়ন ব্যাসটা লাগিয়ে নিও। আর এটা হলো আমার ভাই অর্ককে দিলাম। আর আমি আর গিন্নি তো সকাল সকাল পরে নিয়েছি, মানে আমি ভুলে গেছিলাম পড়তে, ও বললো আগে ব্যাসটা পড়ো। আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ বুঝতে পারছি এখানে যা রাস্তার অবস্থা, খুব খারাপ অবস্থা। আর আমরা এখানে মোটামুটি সবাই এদিকে চলে আসা, মোটামুটি সবাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ। রাস্তা যে পরিমাণে মানে ভুগিয়েছে আমাদেরকে, কিছু বলার নেই। আর সব থেকে বড় কথা, আজকে রাইডে বেরিয়েছি ঠিকই, মানে সেই মাইন্ড থেকে ঠিক প্রিপারেশন ছিলাম না। কালকের বিশাল বড় আমার সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে, মানে
আমার সাথে বলাটা ভুল হবে, আমার বাইকের সাথে। আর আমার বাইক যেহেতু আমার কাছে প্রাণ, তোমরা সবাই জানো। কাল অফিস থেকে যখন ফিরছিলাম, রাস্তার ধারে একটা জায়গায় গাড়িটা পার্ক করে দোকান থেকে কিছু জিনিস কিনছিলাম, বাড়িরই কোনো খাবার দাবার কিছু কিনছিলাম। আর ঠিক সেই সময় একটা অটোওয়ালা, যে পুরো মদ্যপ অবস্থায় ছিল, পুরো ড্রাঙ্ক, এসে পুরো আমার বাইকের সাইলেন্সার পাইপের উপর যে মাফারটা বা মডগার্ডটা যেটা থাকে সেটাকে পুরো ক্র্যাশ করিয়ে দেয়। মানে তাতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। একটা টাইমে মনে হয়েছিল আমি আজকের বেরোবো না, সত্যিই আমার ভালো লাগছিল না। মানে সত্যি কথা বলছি, আমার বাইকে যদি একটা আঁচড় লাগে না, আমার মানে মনে হয় বুকের পাঁজরে লেগেছে। এটা যারা বাইক লাভার না, তারা ঠিক বুঝতে পারে এই ফিলিংসটা। মানে বিশ্বাস করো, কালকের পর থেকে মাইন্ডটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছে যে কিছু বলার নেই আমার। রীতিমতো লোকটা যদি এমনি অজান্তে করতো আমি মেনে নিতে পারতাম। লোকটা পুরো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, তখন বাজে সন্ধে 7:30 কি 8টা হবে। অফিস থেকে ফিরছিলাম আর এই অবস্থা। মানে কিছু বলবো যে লোকটাকে, সেটা অবধি আর মানে ইয়ে করে নি। একে তো ড্রাঙ্ক অবস্থায় পড়ে আছে, তার উপর এত জোরে গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, এখন দেখা যাক কোনো ইউনিভার্সাল, কোনো টিভিএসের কোনো ইউনিভার্সাল স্টোরে আমি আমার মাফলারটা পাই কিনা, মডগার্ডেরটা পাই কিনা। যদি না পাই তাহলে আমাকে অনলাইন থেকে অর্ডার করাতে হবে। অনলাইন থেকে অর্ডার করালে মিনিমাম 13 থেকে 14 দিন টাইম নেয় ওরা। আমবাঙা পুলিশ স্টেশন থেকে মোটামুটি 1 কিলোমিটার ক্রস করে রাস্তার ধারেই একটা ধাবা দেখতে পেলাম। পেটে মারছে ছুচোর ডন। কোনো কথা না বলে রীতিমতো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর ঠিক যেখানে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, তার ঠিক পিছনে তোমাদেরকে ভিউটা একবার দেখাই, চলো। জাস্ট অসাধারণ ভিউটা দেখো। এত কষ্ট করে রাইড করার পর আর কি চাই? এই জিনিসগুলো দেখার জন্যই তো জাস্ট ওয়েট করে আছি। রাইড ভালো হচ্ছে, কিন্তু রাস্তায় এত পরিমাণ জাম পেয়েছি, রীতিমতো মধ্যগ্রাম থেকে আমরা আমডাঙ্গা অব্দি টানা জাম। ঠিক আছে, মানে এই জ্যামে নাজেহাল অবস্থা। মৌতো রীতিমতো রাইড বলে ছাড় করবে না, রাইড করাই ছেড়ে দেবে। তো আপাতত খাওয়ার অর্ডার দিয়েছি, একটা বন্ধু এখন আসতে দেরি করছে, ওর জন্য ওয়েট করি। আর চলো আস্তে আস্তে দেখাবো, সামনে আরো অনেক নতুন কিছু অ্যাডভেঞ্চার আছে। ঠিক আছে, রাস্তার অবস্থাও তোমাদেরকে জানাবো। খাবার চলে এসছে। ও লাল লাল ঝাল ঝাল তরকা, আর সাথে রুটি। কেন 3 জন? একজন আমাদের লাপাতা হয়ে গেছে। না, লাপাতা হয়ে যায়নি, ও মোটামুটি আমাদের থেকে 2 কিলোমিটার আগে চলে গেছে। এবার ও বললো, দাদা তোমরা যেখানে আছো সেখানে তোমরা ব্রেকফাস্ট করে নাও, আমি ওখানে ব্রেকফাস্ট করে দিচ্ছি। চলো তোমরা আমাদের ব্রেকফাস্টটা দেখো, আর আমরা ওই সাথে খেতে থাকি। আর এই খেতে দেখো না, মনে হয় বিগত মনে হয় 1 বছর ধরে খেতে দেয়নি শুরু করার জন্য। বাইক রাইডের সময় বাট রাইডটা কেমন হচ্ছে সেটা তো একটু বল। না, ভালো লাগছে, রাইডটা ভালো লাগছে বেসিক্যালি, কিন্তু জ্যামের জন্য একটু কষ্ট হচ্ছে। একদমই তাই। ভেবেছিলাম হয়তো ম্যাক্সিমাম 1 কিলোমিটার 2 কিলোমিটার জ্যাম পাবো, কিন্তু এখানে দেখছি যে জ্যামের পর জ্যাম। আমাদের জ্যামটা কোথা থেকে শুরু হয়েছিল অ্যাকচুয়াল? মধ্যগ্রামের আগে থেকে, তাই তো? এয়ারপোর্ট থেকে জ্যাম শুরু হয়েছে। মানে ভাবতে পারছো, এখানে এখন আমরা আছি আমডাঙ্গা পুলিশ স্টেশন ক্রস করে একটা ধাবার সামনে দাঁড়িয়ে আছি। মানে কি লেভেলের জ্যাম, মানে মাথা আর কাজ করছে না। এবার মনে হচ্ছে যেন কিছুটা অক্সিজেন ফিরে পাচ্ছি। দুদিকে এরকম ধান ক্ষেত আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, কিন্তু হ্যাঁ রাস্তা খুব একটা ভালো নয়। একটু বড় ট্রাক বা কিছু যদি যায় তাহলে তোমার পাশ থেকে সাইড কাটিয়ে যেতে গেলে খুব প্রবলেম। ওদিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে না, মানে অপর সাইড থেকে, তাহলে তোমার সেক্ষেত্রে খুব প্রবলেম। একটা জিনিস খুব মনে পড়ে যাচ্ছে আজকে, ছোটোবেলার কথা। সেটা হলো যখন স্কুলে পড়তাম আমরা, তো সেই জায়গায় কি হতো, 15ই আগস্ট করে যখন স্কুলে যেতাম, ওই যে পতাকা উত্তোলন হতো, বাবার হাত ধরে যেতাম আর বায়না করতাম যে আমাকে ওরকম পতাকা দিতে হবে। তো ওই জিনিসগুলো আজকে যখন দেখতে পাচ্ছি রাস্তাতে যেতে যেতে, স্কুলের দুধারে যে স্কুলগুলো পড়ছে,
অদ্ভুত একটা ফিলিংস যেন কাজ করছে। নাও চলো, বলতে বলতে আবার চলে পড়েছি জ্যামে। আজকের মনে হয় সারা রাস্তা এইভাবেই কাটাতে যেতে হবে। তো যাই হোক, তো সেই ফিলিংসটা যেন অদ্ভুতভাবে আজকের কাজ করছে। আমি ছোটোবেলা থেকে 15ই আগস্টটাকে কীভাবে উদযাপন করতাম সেটা হলো, এক হলো তোমার সকালবেলায় উঠে, যখন খুব ছোটো ছিলাম, মানে যখন স্কুলে পড়তাম তখন 5-6-এ, বাবা বা মা কেউ না কেউ আমার স্কুলে দিয়ে আসতো, সেই টাইমটা স্কুলে কাটাতাম। আর তারপর যখন আস্তে আস্তে বড়ো হলাম, তখন তোমার 15ই আগস্টে যেহেতু স্কুল কলেজে আর যা হতো না, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতাম। আর ঠিক আমার ভালো মনে আছে ক্লাস 8 কি 9, তো ওই টাইমটায় আমাদের পাড়ায় নোনো জেঠু বলে একটা লোক ছিল যে ঘুড়ি ওড়াতো, এমনকি সে ঘুড়ির মাঞ্জাও তৈরি করতো। তো আমাদের বাড়ির সামনে থেকে তখন ঘুড়ি ওড়াতো, অনেকেই আসতো ঘুড়ি ওড়াতে, ঘুড়ি ওড়ানো দেখতাম, খুব ভালো লাগতো। আমার কাছেও ছিল, আমি আর আমার ভাই মিলে ঘুড়ি ওড়াতাম। আমি একদমই ঘুড়ি ওড়াতে পারতাম না। আমি যতই ঘুড়ি, মানে যখনই ঘুড়ি ওড়াতে যেতাম না কেন, সেই ঘুড়ি আমার গাছ খেত। আমার ছোটোবেলা একটা বন্ধু আছে, পাড়ারই বন্ধু, তার সঙ্গে যখন ডাকতাম, মানে ওই আমার ছোটো ইয়েরই বন্ধু ছিল। তো দেখেছো তো, এই সাইড থেকেই তোমার গাড়িগুলো চলে আসে, তুমি পাশ কাটিয়ে যে যাবে তাই সেটা তোমার উপায় নেই। তো যেটা বলছিলাম যে ও আমি সব একসঙ্গে থাকতাম, পাড়ায় এক জায়গায় থাকতাম, বলতাম যে চ খেলবো, ঘুড়ি ওড়াবো। তো ও আমাকে সবসময় বলতো, তুই ঘুড়ি ওড়াবি মানে তোর ঘুড়ি তো গাছে খাবে। তো এরকম একটা ব্যাপার ছিল। তারপর আস্তে আস্তে, মানে শখে তো ওড়াতাম, আস্তে আস্তে ওড়ালাম না। তারপর এই ঘুড়ি ওড়ানো নিয়েই আমার বাঁ হাতটা ফ্র্যাকচার হয়েছে, সে আর এক ঘটনা, সে অন্য একদিন তোমাদেরকে বলবো। আর আমার বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকে এখন, ও তাহলে হয়তো ওই ভিডিওটা দেখে হাসবে, কমেন্ট করে জানাবে যে সেই ঘটনার কথা। তো সে তাহলে বলেই ফেলি, তোমাদেরকে ঘটনাটা বলেই ফেলি। তো এরকমই এক স্কুল থেকে ফিরছি, বিকেলবেলা এসেছি, দুজনেই খাওয়া দাওয়া করে মাঠে এসেছি, মানে খেলবো, খেলাধুলা করবো দুজন মিলে। তখন আমার ও পাড়ারই ও একটা ভালোই বন্ধু ছিল, এখনও ভালো বন্ধু। তো আমরা দুজনে পাশাপাশি বসে আছি। তো দেখছি একটা ঘুড়ি কেটে আসছে, তো সামনে আমাদের চোখের সামনেই কেটে আসছে। তো দেখছি কোনো লোক নেই। তো আমি এবার কী করবো, ঘুড়িটাকে লুটতে যাচ্ছি। তো এখন যে রাস্তাগুলো দেখছো না, রাস্তার সাইডে তখন নতুন পিচ হলে দেখবে রাস্তাটা অনেকটা উঁচু হয়ে যায়। তো সেই উঁচু হয়ে যেতে গিয়ে যে রাস্তার সাইডটা অনেকটা ডেপথ, মানে কমে যায়। তো দেখছি ঘুড়িটা কেটে আসছে, আমি বললাম আমার হাতের সামনে ঘুড়িটা, আমি ধরতে যাব। তো আমার পাশ থেকে বন্ধুরা বলছে, না তুই যাস না, তুই ওখানে চুপ করে বস। তোর কেউ নেই, তুই থামতো। তো যেই ঘুড়িটা আমি ধরতে গেছি, পিছন থেকে এক পাল ছেলে আমাকে এসে এমন ধাক্কা দিল যে আমার বাঁ হাতটা রীতিমতো ফ্র্যাকচার। তো তারপর যা হয় কান্নাকাটি, মানে ওর বাবা হোমিওপ্যাথি ডাক্তার, তো ওর বাবার কাছে প্রথমে নিয়ে গেল। তো ও আমায় সান্ত্বনা দিচ্ছে, বলছে না না তোর কিচ্ছু হয়নি, তুই চিন্তা করিস না। এবার আমি হাতটাকে রেখে বলছি, দেখ আমার হাতটা পুরো 360 অ্যাঙ্গেলের মতো ঘুরছে, মানে এরকম একটা মনোবৃত্তি নিয়ে কথা বলছিলাম। তো ও বলছে না কিচ্ছু হয়নি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তো আমি তো ব্যথায় জাস্ট যন্ত্রণায় ছটফট করছি। তো তারপর কি অগত্যা মাকে ডাকলো, মা সাথে সাথে আমাদের জেনারেল হসপিটাল, সেখানে নিয়ে গেল, প্লাস্টার করা হলো। তারপর আস্তে আস্তে এই হাত আমার ঠিক হলো। তো ওই একটা, মানে একটা মেমোরি হয়েছিল যে ঘুড়ি ইয়ে নিয়ে। তারপর থেকে কোনোদিন আর ঘুড়ি ওড়াতাম না। আগে সত্যি কথা বলতে আমি ঘুড়ি ওড়াতে পারতামই না, ওই শখে ওড়াতাম। যখনই কোনো ঘুড়ি ওড়াতাম হয় কোনো না কোনো গাছ আমার খেয়ে নিত। তো ঘুড়ি ওড়ানোটা কোনোদিনই আমার মানে সেইভাবে হয়ে ওঠেনি। অনেক দিন পর আমার গাড়িও মনে হয় বলছে, এই তো আমি আমার জায়গা খুঁজে পেয়েছি। মানে ও প্রতিদিন ডেলি অফিস করতে করতে ওরও মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে যে আমাকে তোমরা 20-30-এর উপর তো তুলছই না। আজকেরও সেই আনন্দটা পেয়েছে। আজকে যদিও বা আমি খুব আস্তে গাড়ি চালাচ্ছি, আমি আস্তেই গাড়ি চালাই, খুব যে জোরে চালাই তা নয়, অন ক্যামেরাই বললাম আমি। মায়াপুর ইস্কন মন্দির আর 69 কিলোমিটার দেখতে দেখতে আমরা চলেই এসেছি। তো এখন শুধু গাড়ি টানার পালা, শুধু গাড়ি হু করে টানবো, আর তার সাথে আমরা রাস্তাটাকে উপভোগ করব। ও কি লাগছে, দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। যাই হোক, রাইডটা কিন্তু খুব মজা হচ্ছে। অনেক জায়গায় থেমেছি, যেহেতু আমাদের এই নতুন ছেলেটি, ওর একটু প্রবলেম হচ্ছে চালাতে, একটু কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমরা একটু স্টপ দিয়ে দিয়ে রাইড করছি, কিন্তু রাইডটা বেশ এনজয় করছি, বেশ ভালো লাগছে।
আর এইদিকে দেখো আমার পতাকা ফ্ল্যাগের সুতো আস্তে আস্তে হাওয়ার চলে খুলতে শুরু করে দিয়েছে। নেচারটা দেখো না, দাঁড়িয়ে গাড়িটা থামিয়ে পারলাম না। গাছের স্ট্রাকচারগুলো পুরো এরকম ত্রিভুজের মতো, জাস্ট অসাধারণ লাগছে। মানে সিরিয়াসলি মানে মন ছুঁয়ে গেল গাছের স্ট্রাকচারগুলো দেখে। মানে এত সুন্দর সুন্দর গাছের স্ট্রাকচারগুলো, যেন একটা গাছের সাথে একটা গাছ জয়েন্ট হয়ে আছে, অদ্ভুত লাগছে। আর সত্যি এই গাছের তলা দিয়ে যখন রাইড করছি না, মানসিক শান্তি পাচ্ছি একটা। বাট অনেকদিন পর এরকম একটা স্ট্রাকচার দেখতে পেলাম। আর সাইডের ধান ক্ষেতটা দেখো, মনে হয় কেউ এঁকে দিয়ে গেছে এই রাস্তাটা, মনে হয় কেউ ড্রয়িং করে দিয়ে চলে গেছে। এত সুন্দর রাস্তা, সিরিয়াসলি এত কষ্ট করে যখন রাইড করা হয় না, এতটা কিলোমিটার যখন চালানো হয় এই এত জ্যাম রাস্তা দিয়ে, এত খারাপ রাস্তা দিয়ে, এত গরমের মধ্যে, যখন এরকম পরিবেশ যখন চোখের সামনে পড়ে না, তখন সত্যি সব কিছু যেন ভুলে যায়। সব ক্লান্তি, সব থাকাম যেন মাথা থেকে বেরিয়ে যায়। অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। জাস্ট তোমরা একটু ফিল করো রাস্তাটাকে, আমি আর কোনো কথা বললাম না, জাস্ট তোমরা জাস্ট রাস্তাটাকে ফিল করো। ফাইনালি 160 কিলোমিটার রাইড করে চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরে। অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক স্টেট ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নিজের রাজ্যে এত সুন্দর একটা মন্দির নদিয়া জেলায় অবস্থিত, তার দর্শন করারই সময় পাইনি। কিন্তু আজকে প্রভুদেব ডেকেছে, তার টানে চলে এসেছি। দেখো জাস্ট মন জুড়িয়ে গেল, কিছু বলার নেই আর, শুধু দেখো, স্পিচলেস। এই মন্দিরের কাজ এখনো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর আশপাশটা দেখো একবার, গরমকাল, যার জন্য খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না ঠিকঠাক মতো করে, দাঁড়াতে পারছি না, রোদের এত তেজ। কিন্তু এতদূর এসছি কষ্ট করে, তোমাদেরকে না দেখালে জিনিসটা বৃথা হয়ে যাবে। তো এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব, এটা নতুন মন্দির যেটা হচ্ছে কাজ, আমরা পুরোটায় প্রবেশ করব, আর প্রবেশদ্বার ঠিক ওইদিকে। আর হ্যাঁ, এখান থেকে যে জিনিসটা শুনলাম যে বিশ্বের বৃহত্তম যে মন্দির যেটা হবে 2024-এ তৈরি হওয়ার কথা, এখন এখানকার লোকাল স্থানীয়দের মুখে শুনলাম এটা এখনো আরো 10 বছর টাইম লাগবে। যদি এটা সম্পূর্ণ হয় তাহলে সত্যি আমাদের হিন্দু ধর্মীয় মানে মন্দির, মানে সব থেকে বিশ্বের বড়তম মন্দির তৈরি হবে। আর তার সাথে আরেকটা কথা, যেটা হলো তোর কি বলবো, যেটা হলো বৃহত্তম গম্বুজও আমাদের এখানেই নদিয়া জেলায় অবস্থিত হবে। দেখো সবকিছু মানে গোছালো হলে ভালো লাগে না, কিছুটা আনস্ক্রিপ্টেড, অগোছালোটা প্রয়োজন লাইফটা। লাইফ আনস্ক্রিপ্টেডের জন্য যে রাস্তাগুলো দিয়ে এলাম, হ্যাঁ এটা একটা অমায়িক রাস্তা, সিরিয়াসলি। হয়তো আজকে আমরা মানে হাইওয়েটা কিছুটা মিস করেছি, আজকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে হাইওয়েটা অবরোধ করেছে, বাট 1 ঘন্টা ঘুরতে হলো। সেই 1 ঘন্টা ঘুরতে গিয়ে কিছু সুন্দর প্রকৃতি দেখেছি, মানে যেটা হয়তো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, সেই মানে নেচারটাকে ভালো মজা করেছি, এনজয় করেছি। বললাম না, মানে হয়তো কিছু ভালো কিছু পেতে গেলে তার জন্য ওয়েট করতে হয়, সেই ওয়েটটা আমরা হয়তো করেছি। হ্যাঁ, তার জন্য কষ্ট করেছি, হয়তো 1 ঘন্টা বেশি ঘুরেছি ঠিকই, কিন্তু করতে হয়। তো এই আড্ডাটা এখানে এরকম ভাবেই করলাম, ভেবেছিলাম যে একটু মন্দিরটার চারপাশগুলো এক্সপ্লোর করব, কিন্তু সূর্য দেবতা এতটাই পাইপ লাগিয়ে মোটামুটি টানাইজরা শুরু করে দিয়েছে, যার জন্য আমরা আর পারিনি।
আর এখানে একটা জিনিস খুব বলে, এটা মৌ বলুক, মানে সেটা হলো তোমার ভেজ বিরিয়ানি। ওটা সব থেকে ভালো বলতে পারবে, যেহেতু বিরিয়ানি লাভারও, ঠিক আছে। টেস্টি ইয়াম্মি ছিল খুব। হ্যাঁ সিরিয়াসলি, কি নয়ন তুমি বলো, তোমার তোমার কি পেঁয়াজ অভিজ্ঞতা ভেজ ছাড়া, বিরিয়ানি? আদা রসুন ছাড়া খুবই টেস্টি ছিল বিরিয়ানি। হ্যাঁ মানে না, আদা দিয়েছে ওরা, আদা দিয়েছে, আদা দিয়েছে। যে ভেজ বিরিয়ানি এরকম টেস্টি হতে পারে, আমি খুব একটা বিরিয়ানি পনির আর লাভার নই, সয়াবিন দিয়ে। তা হলেও মানে সত্যি কথা বিরিয়ানিটা মানে তৃপ্তি করে খেতে পেরেছি। আর মানে মানে কি বলবো, দেখে মনে হচ্ছে ভেজ নয়, কিন্তু সিরিয়াসলি কেউ যদি এখানে আসো, প্রত্যেকটা মানে দোকান বলো বা রেস্টুরেন্ট যাই বলো না কেন, প্রত্যেকটা দোকানে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায়, আর সত্যি খুব ভালো করে। আর এটার পুরোপুরি এবারের গাইডটা পুরোপুরি অর্ক করেছে, যেহেতু অর্ক মাসখানেক আগেও মনে হয়, মাসখানেক কি দিন হ্যাঁ, মানে মাঝখানে কদিন, 3 সপ্তাহ আগেও ঘুরে গেছে, কারণ ঠিক এই আছে, যে 3 last সপ্তাহ ভিডিওটা আগে বানানো যে ঘুরে গেছে, ভালো করেছে, ঘুরে গেছে, একটা ভালো কাজ করেছে, অনেক কিছু এখানেও জিনিসগুলোকে এক্সপ্লোর করে গেছে, যার জন্য আমাদেরকে এসে বেশি খাটতে হয়নি, ঠিক আছে। ও যেখানে পারছে মোটামুটি কম হেঁটে কম ইয়ে করে ও আমাদেরকে নিয়ে গেছে। কিন্তু আজকের একটা খুব মজার বিষয়, আমাদের হয়তো আজকে গন্তব্যটা নদিয়া ছিল ঠিকই, ঠিকই তাই তো নয়, আজকে আমাদের হয়তো গন্তব্যটা নদিয়া ছিল, কিন্তু আমাদের সবসময় চোখ যাচ্ছিল একটাই দিকে, সেটা হলো শিলিগুড়ি রাস্তার দিকে। হ্যাঁ, মানে সবারই চোখ, আমি না শুধু দেখছি যে আর কিছু, আর একটু তো আর একটু তো, ঠিক আছে। চলে গেলে একটু পাহাড় থেকে ঘুরে আসি। মানে এখান থেকে কিষানগঞ্জ আমাদের দেখাচ্ছিল কত কিলোমিটার ম্যাক্সিমাম, এটা জাস্ট বাড়াবাড়ি, ঠিক আছে। না মেঘটা এমন ভাবে হয়েছিল, আলাদা আলাদা রাইড করছে, কিন্তু সবাই চোখ কৃষ্ণনগর ছেড়ে শিলিগুড়ির মানে দিকে সিরিয়াসলি যাচ্ছে। কৃষ্ণ মানে কৃষ্ণনগরটাকে সবাই বলে ঠিক আছে, ইসকন মন্দির আমাদের একটা রাইড হবে, নর্থ বেঙ্গল রাইড হবে, সেটার জন্য একটু দুর্গাপুজোর পরেই হবে। কেন দুর্গাপুজো যেহেতু জানো যে আমাদের একটা রাইড হচ্ছে, মানে রাইড বলবো মানে মোটো রাইড নয় আমাদের, ওটা আমাদের মানে গ্রুপ রাইড হচ্ছে। তো ওই গ্রুপ রাইডটা করে আসার পর উইন্টার পড়ে যাবে, তখন আমাদের বাইকারদের দাপাদাপিটা বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ একটা কথা সবাইকে বলবো, সবাই সেফলি রাইড করো, ইভেন প্রপার গিয়ার নিয়ে সবাই রাইড করো, কেউ রেষারেষি করো না, খুব সাবধানে সবাই গাড়ি চালাও। তাতে করে কি হবে, তুমি নিজেও সুস্থভাবে গাড়ি চালাতে পারবে, অন্যদেরকেও সুস্থভাবে গাড়ি চালানোর ব্যবস্থা করে দিতে পারবে। তো চলো এরকম ভাবেই তো আড্ডা চলতে থাকবে, অনেক কথা বলতে থাকবো, বিকজ মানে গল্প ফুরোবে না। সেই মন্দিরও খুলে গেছে, আমরা মোটামুটি একটু মন্দির যাবো, মন্দিরের ভেতরটাকে একটু দেখবো, যার জন্য হ্যাঁ ঠিকই, হ্যাঁ যার জন্য সত্যি আমরা এতক্ষণ ধরে বসে গেছি, জলও এসে গেছে। মানে খুব সুন্দর। যদি কখনো শীতকালে আবার আসি, ইচ্ছা আছে পুরো মায়াপুরটাকে ভালোভাবে এক্সপ্লোর করবো, অবশ্যই 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 আসবো, আমরা সবাই আসবো, একটা দিন স্টে করব, মানে এখানে যে সকালের যে অ্যাম্বিয়েন্সটা সেটাকে উপভোগ করবো, তাই তো। মায়াপুরের ইস্কন মন্দির থেকে মাদার ঘাট, ঠিক আছে, জাস্ট বাইকের লাইন আপটা দেখো না, এত বাইকার আমাদের সঙ্গে আসেনি, জাস্ট হ্যাঁ কেমন লাগছে, তুমি তো খেতে এসছো, তোমার তো আর কোনো কাজ নেই। বেসিক্যালি আমরা এখানে চলে এসেছি মাদার হাটসে, মেম্বার ছিলাম কজন, 4 জন, হয়ে গেছি 3 জন। চলো কিছু করার নেই, একবার দেখাই তোমাদের মাদার হাটসে ব্যাক সাইড করে ক্যামেরা করে, ভিউটা দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, অসাধারণ কিন্তু লাইন আপটা। আমি ফার্স্ট টাইম মাদার হাট এলাম, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট, সারাদিন বাইক রাইড করার পর অর্কর এই প্ল্যান যে আসতেই হবে, শুধু অর্কর বলাটা ভুল, অর্ক আর মোয়ের প্ল্যান। চলো ভেতরে কি কি হয় তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে একটা ভালো সাসপেন্স আছে, যারা মাদার এসছো তারা তো জানো, যারা আসুনি তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, জাস্ট দেখো। মাদার হান্টসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা যার দেখো, অসাধারণ। একটা ব্যাপার দেখো, জাস্ট রোবটে খাবার দিতে যাচ্ছে, এটা ইউনিক লেগেছে, পরপর দুটো রোবট। ও তরকা রুটি, না না তরকা রুটি না, পনির আর কি আছে,
পনির আর বাটার নান, বাটার লাগিয়ে নান। রীতিমতো আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আমাদের খাবার দেওয়ার কথা ছিল রোবটের কাছে, এখানে মানুষ। এটা কোনো উচিত না, বানাতে পারে রোবট নট অ্যাভেলেবল বলছে, রোবট নট অ্যাভেলেবল।